টেকনো ক্যামন 40 প্রো বাংলাদেশ মার্কেটে রিসেন্টলি লঞ্চ করে দিল টেকনোর ক্যামন 40 সিরিজের ডিভাইস, যেখানে দুইটা ডিভাইস আমরা লঞ্চ হতে দেখি, ক্যামন 40 অ্যান্ড ক্যামন 40 প্রো। তো বড় ভাইকে নিয়ে আগে আলোচনা হচ্ছে আর কি, ক্যামন 40 রিভিউ আপনারা কয়েকদিনের মধ্যে পাবেন ডেফিনেটলি। টেকনোর ক্যামন সিরিজটা বাংলাদেশ মার্কেটে মোটামুটি ভালোই জনপ্রিয় বেশ কয়েকটা কারণে। একটা সুইট প্রাইস পয়েন্টে লঞ্চ করা ট্রাই করে, মানে 20-25 হাজার বা 30 হাজারের নিচেই তো মানুষজন বেশি ফোন কেনে, তো ওরকম জায়গায় ওদের ডিভাইসগুলো লঞ্চ করে। অন্যদিকে ক্যামেরাতে এই ডিভাইসটা মোটামুটি একটা ফোকাস দেওয়া ট্রাই করে, প্লাস স্টাইলিশ ডিজাইনও আসে। এবারের ক্যামন 40 প্রোতে কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আসছে, যেমন ধরুন আমরা প্রিভিয়াস জেনারেশনে ওদের ফোনগুলো নিয়ে বলতাম কেন ওরা ক্যামেরা ফোনে আলট্রা ওয়াইড শুটার দেয় না। এবারে ফাইনালি কিন্তু এই ডিভাইসটাতে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার দিয়ে আসছে। আবার পোর্ট্রেট মোডের ক্ষেত্রে দেখলাম 35 এবং 50 mm ফোকাল লেন্থও আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। এরকম কিছু স্পেশালিটি আছে, আবার কমতির জায়গাও অবশ্যই আছে, যে কারণেই হয়তো না কেনা উচিত এই ডিভাইস। তো সব কিছু নিয়েই আলোচনা হবে ভিডিওতে। বাংলাদেশ মার্কেটে এর একটি ভ্যারিয়েন্টই লঞ্চ করা হয়, যার দাম রেখেছে 27,999 টাকা, মানে 28,000 টাকা, 8/256 GB ভ্যারিয়েন্ট। এবারের ক্যামন 40 সিরিজের ডিজাইনটা ইউনিক। অনেকের কাছেই হয়তো এই ধরনের বোল্ড ডিজাইন ভালো লাগে, বিশেষ করে যারা চান আপনার ডিভাইসটা অ্যাটেনশন গ্র্যাব করুক, তাদের কাছে ভালো লাগতেই পারে। তবে এটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার, অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে। আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো। বাট ডিভাইসটা হাতে নিয়ে হ্যান্ডফিলটা খুব দারুণ পাওয়া যায়, কারণ বোথ সাইড থেকে কার্ভ এবং ডিভাইসটা খুবই পাতলা, ওজন মাত্র 179 গ্রাম। আর রিয়ার প্যানেলের ডিজাইনটা এখানে দেখুন, ক্যামেরার যে এরিয়াটা এখানে আলাদা বাম্প, হ্যাঁ বাম্প একটু আছে, তবে জিনিসটা একদম আস্তে করে মিলিয়ে দেওয়া হয়েছে ফ্ল্যাট বডির সাথে, যার ফলে এই জিনিসটা ততটাও আর কি হাতে লাগে না বা ভিজিবল ওইভাবে হয় না। বডি ফ্রেমে প্রয়োজনীয় বাটন তো আছে, একটা এক্সট্রা বাটনও রয়েছে। এক্সট্রা বাটনটা হচ্ছে এই যে এই সাইডে ব্রাশ কালার করা আছে এটাতে। এই বাটনটা একটা বিশেষ কাজে ব্যবহার হবে, যেটা আপনার সত্যিই কাজে লাগতে পারে, ওটা নিয়ে একটু পরে বলছি। তো এই পাতলা ফোনটাতে আপনি 3.5 mm হেডফোন জ্যাক পাচ্ছেন না, এআই নয়েজ ক্যান্সেলিং মোড আছে এটাতে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এইটার পজিশনটা বেশি নিচে লাগছে আমার কাছে, ফার্স্টের দিকে মানে হাতটা নিয়ে আসতেই একটু প্যারা লাগছিল আর কি। সো এইটার সাথে ইউজ টু হয়ে গেলে তো আর সমস্যা নেই, প্রথম একটু মিসম্যাচ করতে পারে, কিন্তু ঠিকভাবে দিলে এটা আবার ঠিকভাবে রিড করতে পারে। পারেন্টে নিয়ে লাগলে গিয়ে একটু ডিলে আছে বা অনেক সময় মিসম্যাচ করে। এখনকার দিনে আইপি রেটিং এর ব্যাপারটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। এই ডিভাইসটাতে আপনারা IP68, 69 এর রেটিং পেয়ে যাচ্ছেন। তবে এর যে ছোট ভাই ওটাতে কিন্তু আবার IP69 এর রেটিং নেই। এটার ক্ষেত্রে আপনি চাইলে পানির নিচে নিয়ে যেতে পারবেন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। রিসেন্টলি আমরা এটার একটা ভিডিও দিয়েছিলাম, একটা শর্টস ভিডিও গিয়েছিল, এবং সেই ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখছিলেন যে এই ফোনটা নিয়ে আমরা পানির নিচেও গিয়েছিলাম, এবং পানির নিচে গিয়ে আমরা এটা দিয়ে শুট করি, এবং বেশ কিছু ছবি রয়েছে আপনাদের সামনেই। তো পানি ঢোকার চান্সেস খুবই কম, বাট এই ডিভাইসটা আসলে কতটুকু শক্তপোক্ত এইটা আমি শিওর করে বলতে পারছি না। আমি একবার ফেলে দেখলাম, একটু যত্নশীল হওয়া উচিত হবে। এই ধরনের কার্ভড ফোন আসলে পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, কারণ সরাসরি ডিসপ্লেতে গিয়ে এই হিটটা করে। সো একটু যত্নশীল হলেই বরং ভালো। যদিও এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। আচ্ছা, ডিসপ্লের প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, এই ফোনটার অন্যতম আকর্ষণ হতে পারে এই পার্টটা, যেখানে আমরা একটা কার্ভড প্যানেল দেখছি এবং সিমেট্রিক্যাল লাগবে। হ্যাঁ, এটা একদম সুপার স্লিম, মানে সুপার ন্যারো বেজেল এমন না, বাট ওভারঅল সিমেট্রিক্যাল হওয়াতে দেখতে ভালো লাগছে। ভিউইং এক্সপিরিয়েন্স আপনার কাছে ভালো থাকবে বলে আশা করছি। 6.7 ইঞ্চের এই প্যানেলটা অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যায়, এবং HDR ইমেজ সাপোর্ট নেয় এই ডিসপ্লেটা, ওয়াইডভাইন L1 এর সাপোর্ট পেয়েছি। আর রিফ্রেশ রেটের ব্যাপারটাও টেস্ট করে দেখলাম, 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করতে পারছে। এইটার কালার টোনটা একেবারে ন্যাচারালের দিকে না, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, যা দেখতে ভালো লাগে। বিশেষ করে যারা কন্টেন্ট ওয়াচিং করেন, মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, তাদের কাছে হয়তো এই ধরনের ডিসপ্লে বেশি ভালো লাগে মূলত। টাচ রেসপন্স ভালো আছে এইটার। তবে আমরা ইউটিউবে HDR কন্টেন্ট প্লে করে দেখলাম, যা আমি 4K 60 FPS পর্যন্ত পাইনি। হ্যাঁ, 60 FPS এ প্লে হচ্ছে, বাট এটা 1440 পিক্সেলসে প্লে হচ্ছিল, কিন্তু এমন রেজলিউশনে কোনো ধরনের ল্যাগ আমি পাইনি, ঠিকঠাকভাবে প্লে করতে পারছিল এই ডিভাইসটি। এই ফোনটা আমরা আউটডোরে ব্যবহার করে দেখেছি, ডিরেক্ট সানলাইটে এটা চালানোর উপযোগী, আপনি চালাতে পারবেন, বাট ডিসপ্লেটা একটু রিফ্লেকটিভ মনে হলো। এইখানে যদি মানে কোনো ধরনের কম দামে একটু কটিং টটিং দিতে পারলে তো ভালো হতো, যেগুলো আমরা দামি ফোনগুলোতে দেখি। সো একটু রিফ্লেকটিভ আর কি। ক্যামন 40 প্রো 28,000 টাকা প্রাইস পয়েন্টের ডিভাইস, সে জায়গায় ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার আমি তেমন কোনো সুযোগ দেখছি না। এখন হ্যাঁ, গ্রিন লাইনের মালিক তো আপনি হতেই পারেন, সেক্ষেত্রে অফিসিয়াল ডিভাইস যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনি ক্লেম করতে পারবেন 1 ইয়ারের মধ্যে, এই জায়গাটা আছে আর কি। টেকনোর ক্যামন সিরিজের ডিভাইসগুলো ক্যামেরাতে ফোকাস দেওয়া ট্রাই করে, এবং যেহেতু নামেই ক্যাম অন, সো ক্যামেরাতেই গুরুত্ব থাকা উচিত। এই ডিভাইসের ক্ষেত্রে রিয়ারে আমরা মনে হচ্ছে 3-3টা শুটার দেখছি, বাট এইখানে আসলে 2টা শুটারই আমি দেখছি। আর একটা যেটা দেখা যায়, এটার ভিতরে তো আমি কোনো লেন্স দেখতে পাচ্ছি না, তাহলে এটা দেওয়ার দরকারটা কি ছিল? আর দিছেই যেহেতু একটা লেন্স দিলেই বা সমস্যা কি ছিল? আচ্ছা, উপরে যে 2টা শুটার আছে, এর মধ্যে মেইন শুটার 50 মেগাপিক্সেলের সনি LYT 700C রয়েছে এখানে। এর পরের শুটারটা হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। থ্যাঙ্কস আলট্রা ওয়াইড দেওয়ার জন্য, আগে অনেক কমপ্লেন করতাম এটা নিয়ে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের। মেইন শুটারে কিন্তু YS আছে, সো আপনি লো লাইটে যখন ছবি তুলছেন, আপনার হাত সুপার স্টেডি না থাকলেও সমস্যা নেই। এর আগে টেকনোর বেশ কিছু ডিভাইসে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে, একটু বেশি
ভাইব্রেন্ট বা কিছু কিছু ফোন একটু ওভার স্যাচুরেটেড দিকেও চলে যেত। সেই জায়গায় টেকনোর এবারে কেমন 40 সিরিজের ডিভাইস, মানে এইটাই 40 প্রো অ্যাটলিস্ট, এটার ক্ষেত্রে আমি কালারটা অনেকটা নিউট্রাল দেখছি। একেবারে ন্যাচারাল আমি বলবো না, কিছুটা ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, যেটা বরং দেখতে ভালো লাগে। ছবিতে বেশ ভালো রকমের ব্রাইটনেস আছে, যার ফলে ছবিগুলো আরও বেশি প্রাণবন্ত লাগছিল এবং আপনি ডিটেলের পরিমাণ ভালো পাবেন যদি কিনা প্রপার লাইটিং কন্ডিশনে ছবিগুলো তুলেন। ডায়নামিক রেস হ্যান্ডেল এই প্রাইস পয়েন্টের অফিসিয়াল ডিভাইস অনুযায়ী মোটামুটি ওয়াইডার আমি বলবো, তবে একদম টপ নচ লেভেলের অবশ্যই না। কিছু কিছু জায়গায় গিয়ে সে মোটামুটি ভালোই হিমশিম করে, বিশেষ করে হেভি হাইলাইট চলে আসলে সেটা ব্যালেন্স করতে গিয়ে একটু প্যারা খেয়ে যায় এই ডিভাইসটাও। তবে শ্যাডোর দিকে একটু কন্ট্রাস্টের পরিমাণ বাড়ে, যেটা ছবিকে আরও বেশি প্রাণবন্ত করে তোলেই, বরং আমি বলবো একটু সফটনেস লক্ষ্য করা যায় যদিও সেখানে। নাইট মোডে এই ডিভাইসটা বেশ ভালো আউটপুট দেয়। আপনি যদি এই প্রাইস পয়েন্টের আরও বেশ কিছু অফিসিয়াল ডিভাইসের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন এটা অনেকটা এগিয়ে থাকে প্রায় ম্যাক্সিমাম ডিভাইস থেকে। হ্যাঁ, দুইটার সাথে হয়তো হেড টু হেড কম্পিটিশন দিবে। আমরা লাস্ট ইয়ারে দেখছিলাম কেমন 30 যে ডিভাইসটা ছিল ওইটাই লো লাইটে বেশ ভালো পারফর্ম করতো। এই ডিভাইসটাও কিন্তু মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেওয়ার ট্রাই করছে সেই জায়গায়। এমনকি রাতের বেলায় আপনাকে হ্যাঁ কিছু সময় তো ফোনটা ধরে রাখতে হচ্ছে যেহেতু একটু টাইম নেয়, বাট খুব যে স্টাডি করে ধরে রাখতে হচ্ছে এমনটা না, যেহেতু ওখানে ওয়াইএসও রয়েছে। ছবিগুলোতে আলো অনেকটা বাড়িয়ে দেয়, বেশ ব্রাইট লাগে এবং ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়ে, ছবিগুলো আরও বেশ কালারফুল লাগে, প্রাণবন্ত লাগে, এটাই আমি বলবো আর কি। হেভি হাইলাইট চলে আসলেও সেটাকে ঠিকভাবে ব্যালেন্স করতে পারছে এর নাইট মোড ক্যামেরা। পোর্ট্রেট মোডে এই ডিভাইসটা দিয়ে 3টা ফোকাল লেন্থে ছবি তোলা যায়, 24, 35 এবং 50 mm-এ। তো আমার যেটা মনে হয় 35 এবং 50 mm-এর ছবিগুলোই বরং বেশি ভালো লাগবে, মানুষজন ওটাই বেশি পছন্দ করার কথা। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কিন্তু ওই আর্টিফিশিয়াল ভাইবটা ক্রিয়েট করে না, বরং একটু ন্যাচারাল টোন দেয়, একটু ফ্ল্যাট টাইপের একটা ছবি আসে এবং বডি শেপটাও পারফেক্ট দেখা যায়। হ্যাঁ, এই ফোনটার ক্ষেত্রে তেমনটা আমি পেয়েছি, তবে ইস্যুও পেয়েছি। এজ ডিটেকশনে না আমার মনে হচ্ছে টেকনোর অনেক ফোনেই এর চাইতেও বেটার রেজাল্ট দেয়। এটা কিছুটা মিসম্যাচ করছে আর কি, যে সমস্ত জায়গায় আসলে ভালো করার মতো ক্ষমতা রাখে বলে আমি আশা করছি। সো এই জায়গাটা ফিউচার আপডেটে ফিক্স করা পসিবল। 50 mm-এর ছবিগুলো না হঠাৎ করে দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু আপনি যখন কাছে নিয়ে দেখবেন ডিটেলের অভাব বোধ করবেন, কারণ এখানে তো কোনো এক্সট্রা টেলিফটো জুম লেন্স নেই। ওই যে জুমটা করছে ওটা তো ডিজিটালি জুম করে আপনাকে ছবি দিচ্ছে। তো ডিজিটালি জুম করার পরে এআই প্রসেস করে ওইটাতে একটা আর্টিফিশিয়াল শার্পনেস অ্যাড করার ট্রাই করে, বাট ওই ডিটেলটা ন্যাচারাল যে ডিটেল সেটা তো আসলে দেওয়া সম্ভব না, যেটা পাওয়াও যায় না, যে জিনিসটা আমি এখানে খেয়াল করেছি। অন্যদিকে এর আলট্রাওয়াইড শুটারটা দিয়ে ডে লাইট কন্ডিশনে ইউজেবল ছবি বের করা সম্ভব হয়। এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, তবে এরকম প্রাইস পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন যা আপনি কাজে লাগাতে পারবেন, অ্যাটলিস্ট দিয়েছে, এই জন্য ওদেরকে ধন্যবাদ জানানো যেতে পারে। বাট আমি রেকমেন্ড করবো এটা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তোলার জন্য, কারণ লো লাইট আমরা খুব একটা ভালো আউটপুট পাইনি, এর থেকে ডিটেল কিছুটা কম আছে আর কি। আর আলট্রাওয়াইড দিয়ে তোলার সময় একটু স্টাডি হাতে তোলা বরং ভালো হবে, কারণ এখানে ওয়াইস টোয়াইস তো নেই। বলছিলাম এই ডিভাইসটাতে একটা ডেডিকেটেড বাটন রয়েছে এবং এইটা মূলত আপনার ক্যামেরাতেই কাজে লাগবে। এটাতে ডাবল ট্যাপ করলে দেখবেন ক্যামেরা অন হয়ে যাচ্ছে এবং আপনি খুব মানে সুপার স্পিডে ছবি তুলতে পারবেন। লাইক আপনি একটা ফ্যান চলছে সেটা ছবি তুলবেন, দেখবেন ফ্যানটাকে দাঁড় করিয়ে দিচ্ছে, মানে এত দ্রুত শাটার নিতে পারে। অনেক সময় এই ধরনের ছবির প্রয়োজন হয়, বিশেষ করে যারা স্ট্রিট ফটোগ্রাফি করে না, আইদার কোনো একটা খেলা টেলা দেখছেন সেখানে গিয়ে আপনি একটা ছবি তুলতে যাচ্ছেন, তখন কিন্তু এই ফিচারটা আপনার সত্যি কাজে লাগতে পারে, বা লাফালাফি করে ছবি তুলছেন এমনটাও হতে পারে। সেলফি লাভারদের আশা করছি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো লাগবে, যেখানে 50 মেগাপিক্সেলের শুটার আমরা দেখছি, রেজুলেশন বেশ ভালোই দেয়, শার্পনেস ডিটেলও ভালো দেয় যদি লাইটিং কন্ডিশন একদম ঠিকঠাক থাকে। ডায়নামিক রেস হ্যান্ডেল ডেফিনেটলি মেইন ক্যামেরার মতো অতটা ওয়াইডার না, বাট খুব একটা ক্রিটিক্যাল জায়গা না হলে এটা খুব সুন্দরভাবেই ব্যালেন্স করতে পারে। হ্যাঁ, কালারটা একটু মানে একটু ফর্সা করে দেবে আপনাকে, একটু ব্রাইটনেস আছে ছবিতে, যেটা অবশ্যই ভালো লাগছে। স্কিনে হালকা আর্টিফিশিয়াল সফটনেস লক্ষ্য করবেন, এই ব্যাপারটা আমার মনে হয় সেলফি লাভাররা এনজয় করে ঠিকই, বাট আমার মতো যারা রয়েছেন তাদের কাছে হয়তো আরেকটু ন্যাচারাল ভাইব থাকলে বেশি ভালো লাগতে পারতো। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ফোনটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS-এ। ওয়াইএস ইআইএস আছে এতে, তবে আপনি 2K 30 FPS এর ক্ষেত্রে স্টেবিলিটির কিছুটা অভাব বোধ করবেন। 1080p-র ক্ষেত্রে আবার স্টেবিলিটি মোটামুটি ভালো পাওয়া যায়। ভিডিওটাতে খুব আহামরি রেজাল্ট আমি পাইনি, আমার এক্সপেকটেশন আরেকটু ছিল। এখানে জিটারিং আছে মোটামুটি ভালোই, আর কালার টালার আবার ভালো লাগতে পারে, ভিডিও বেশ কালারফুল। কেমন 40 প্রো 28,000 টাকার একটা ডিভাইস। এখন আমরা যদি এই বাজেটে অফিসিয়াল ডিভাইস খুঁজতে যাই হয়তো আরও বেশ কয়েকটা ডিভাইস পেয়ে যাব। তাদের সাথে ক্যামেরা যদি কম্পেয়ার করা হয়, টেকনোর এই ফোনটা বেশ কয়েকটা কারণে এগিয়ে থাকবে। ফার্স্ট অফ অল আমার মনে হয় আলট্রাওয়াইড নিয়ে সবাইকেই বিট করতে পারবে, ওইটার কারণ অন্যগুলোতে আলট্রাওয়াইড নেই। আর মেইন ক্যামেরাটার লো লাইট রেজাল্ট বেশ ভালো ছিল, ডে লাইটটা আমি বলবো মানে তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট দেয় আর কি। বাই দ্য ওয়ে, ডিএক্সও মার্কেটে দেখলাম এই ডিভাইসটা আন্ডার $600 মধ্যে ক্যামেরাতে র্যাঙ্কিংয়ের নাম্বার 1-এ আছেন। এখন এই ডিএক্সও মার্ক একে আসলে কতটুকু ভরসা করবো আমি জানি না, আপনারা করলে করতে পারেন, ছবিতে আপনারা নিজেরাই দেখছেন। তবে ইমপ্রুভমেন্ট আসেনি এর পারফরমেন্স সেকশনে, যে জায়গাটাতে আমি অবশ্যই ইমপ্রুভমেন্ট আশা করছিলাম। যেমন এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিরাটেক হেলিও G100 আলটিমেট। এখানে নতুন কিছু দেওয়া উচিত ছিল টেকনোর এবারে অন্তত। আর নতুন কি দেবে, 4G যদি মানে আনতেই হয় সেক্ষেত্রে নতুন আর কি দিতে পারতো, তার সাথে বরং 5Gটাই লঞ্চ করে দিত, ওইটা আরও বেশি ভালো হতো। আচ্ছা, এই ফোনটা অ্যান্ড্রয়েড 15-এ রান করছে, iOS 15 রয়েছে এবং 3 বছরের মেজর আপডেট পাওয়া যাবে এই ডিভাইসটাতে। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে 8/256GB ভ্যারিয়েন্ট, UFS 2.2 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ।
টেকনোর ইউআই এর সাথে তো আমরা বহুল পরিচিত, এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইস দেখতাম ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে আসতো, সেগুলোতে দেখে যতটা ভালো লাগতো তার চাইতে এইখানে দেখে বরং একটু বেশি বেটার মনে হচ্ছে আর কি, যদি একই জিনিস। আর হ্যাঁ, এর ইউআই এ বেশ কিছু ব্লোটার আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, এগুলো প্রয়োজন না হলে একটু আনইনস্টল করে নিতে পারেন, সেক্ষেত্রে ফোনটা বরং ক্লিন লাগবে। একই সাথে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো অনেক সময় ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে, ব্যাটারি ড্রেন করে, আবার কিছু অ্যাপ তো এমনও রয়েছে যেগুলো নোটিফিকেশনও পাঠায় মাঝে মাঝে, তো ওগুলো আপনার প্রয়োজন না হলে আনইনস্টল করে নেবেন বরং। সেক্ষেত্রে র্যামও অনেক সময় দেখা যায় যে মানে একটু বেটার সাপোর্ট দিতে পারবে। র্যাম নিয়ে বলতে গেলে র্যাম ম্যানেজমেন্ট কিন্তু এটার ভালোই, 8 GB র্যাম আছে, যা আপনাকে বলতে পারেন এরকম 5-7টা অ্যাপ্লিকেশন মানে অ্যাট এ টাইম রান করার জন্য একটা ভালোই হেল্প করবে। আর সেগুলো যদি ভারী অ্যাপ্লিকেশন হয়ে থাকে সমস্যা নেই। অ্যাপ ওপেন ক্লোজ একদমই ডিসেন্ট, খুব আহামরি ফাস্ট আর কিছু না, আবার ল্যাগ মাইরা বসে থাকে বা ডিলে আছে এরকমটাও না আর কি। মানে মিডিয়াটেক হেলিও G100 আপনারা এরকম প্রাইস পয়েন্টে ব্যবহার করেছেন, ইয়াতে কী ছিল, কেমন 30তে বোধহয় G99 ছিল, তো ওর চাইতে আর এইটা কতটুকু কি আপগ্রেড বলা যায়, একই জিনিস। রেগুলার টাস্কিংয়ে এই ফোনটা হিট জেনারেট করে না বললেই চলে, মানে নর্মাল যখন ব্যবহার করছেন তাতে করে আপনি হালকা ওয়ার্ম ফিল পেতে পারেন, একেবারে যখন হেভি ইন্টারনেট ব্যবহার করছেন দীর্ঘ সময় ধরে ওরকম, বাট অতিরিক্ত হিট জেনারেট করে পারফরমেন্স ড্রপ করে, এই জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি। গেমিংয়ে কিন্তু এই ডিভাইস থেকে খুব আহামরি রেজাল্ট আপনি পাবেন না, সেটা আশা করতে পারেন না, কারণ ক্যামন সিরিজের ডিভাইসগুলো ক্যামেরাতেই মূলত মেইন ফোকাস দেয়। এই প্রসেসরটা আমরা আরও বেশ কিছুটা কম দামে পেয়ে যাই, 20K অ্যারাউন্ড 20K প্রাইস পয়েন্টে বেশ কিছু ডিভাইসে পাওয়া যায়, মিডিয়াটেক হেলিও G100, রাইট? তো এইটা আমি দেখলাম পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ দিতে পারে HD হাই ফ্রেম রেট। আমি বলবো ওরকম সেটিংসেও বরং না খেলা উচিত, আর একটু লোয়ার সেটিংসে খেললে আপনি স্মুথ রেজাল্ট পাবেন, আদারওয়াইজ দেখবেন যে ল্যাগ করছে, বিশেষ করে অ্যাকশন মোমেন্টে গেলে মোটামুটি ভালোই ল্যাগ দেয়। আর যখন কিনা আপনি একটু লোয়ার সেটিংসে খেলছেন তখন কিন্তু এটা একটা স্মুথ রেজাল্ট দিতে পারে, হালকা হিট জেনারেট করে, সর্বোচ্চ গরম হতে দেখেছি আমি এটা 38 ডিগ্রির মতো, খুব আহামরি লেভেলের হিট জেনারেট করছিল না আর কি, বরং ফ্রি ফায়ারে কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছিল। যদি আপনি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন, মাঝে মধ্যে গেম টাইম খেলবেন, তখন গিয়ে এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন আর কি, বাট গেমিংয়ের জন্য এটা আমি রিকমেন্ড করছি না। আপনি যদি গেমিংয়ের জন্য এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিভাইস কিনতে চান তাহলে খুব একটা হামরি অপশন আপনি অফিসিয়ালি পাবেন না, তখন হয়তো গ্রে মার্কেটে আপনাকে খুঁজতে হতে পারে। সত্যি কথা বলতে ক্যামন 40 প্রোর প্রসেসরটা আমি আরও একটু বেটার আশা করছিলাম, পারফরমেন্স সেকশনটা একটু উপরের দিকে থাকবে বলে আশা করছিলাম, অথবা দামটা আরও কিছুটা নিচ দিকে থাকলেও হতো। কেমন সিরিজের প্রতি বা কেমন আসলে টেকনোর মাঝে মাঝে উড়াধুরা লঞ্চিং আমরা দেখেছি এর আগে, অনেক সময় কম দামের মধ্যে ভালো কিছু দেওয়ার ট্রাই করছে, তো সেই জায়গায় আমাদের এক্সপেকটেশনটা ছিল। এবারে যেটা হয়েছে না, মানে দাম অনুযায়ী জিনিসটা ওরকম লেভেলে যায়নি, এটা একদম অ্যাভারেজ হয়ে গেছে, আসলে অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। আছে স্টেরিও স্পিকার, ফোন বেশ পাতলা, সাউন্ডটা একটু পাতলা লাগছে, একটু থিন টাইপের লাগছে, আর একটু বেস টেস থাকলে বেশি ভালো লাগতো, তবে বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার টাইপের একটা সাউন্ড দিতে পারে এটা। আমি ডিসটরশন পাইনি আমাদের ডিভাইস থেকে, ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক পেয়েছি, ওখানে কোনো সমস্যা পাওয়া যায়নি নেটওয়ার্ক রিসেপশনে। ব্যাটারিটা আছে 5200 mAh এবং বক্স আপনি পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এই জায়গাটায় আবার আপগ্রেড আছে, আপনি 45 ওয়াটের চার্জার দিয়ে কিন্তু খুব দ্রুত চার্জ করতে পারবেন এই ডিভাইসকে, 50 মিনিটের নিচেই 47 মিনিটের মধ্যে এটাকে ফুল চার্জ করা সম্ভব হয়েছে। তো ব্যাটারি ব্যাকআপ কেমন? হ্যাঁ, এই জায়গাটাও ডেফিনেটলি ভালো, এই ডিভাইসটা দিয়ে অনায়াসে আপনি একদিন পার করতে পারবেন, সে আপনি মোটামুটি হেভি ইউজার হয়ে থাকলেও। 8 আওয়ার্সের মতো এসওটি পেয়েছি আমরা, রেগুলার ইউসেজ বা একটু মডারেট টাইপের ইউসেজ এরকম আর কি। হেভি ইউজ করতে গেলে হয়তো একটু কম ব্যাকআপ পেতে পারেন। আচ্ছা, এখন চলছে এআই এর যুগ। লাস্ট ইয়ারে দেখছিলাম কেমন 30তে ওরা বেশ কিছু এআই ইমপ্লিমেন্ট করছে, এই ফোনটাতেও আছে, যেমন এআই সিসি পোর্ট্রেট, এআই সার্কেল টু সার্চ রয়েছে, এআই কল সামারি রয়েছে, এআই অটো কল অ্যান্সার রয়েছে, এআই ম্যাজিক ইরেজার রয়েছে। ম্যাজিক ইরেজারটা আসলে ম্যাজিক দেখাইছে, বেশ ভালো কাজ করে, মানে বিশেষ করে ফিলটা ভালো করতে পারছে আর কি দেখলাম। তো এই ধরনের এআই ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন এই ডিভাইসটাতেও। তো সব কিছু মিলেই ছিল কেমন 40 প্রো। কেমন 40 প্রো অফিসিয়াল ডিভাইস হিসেবে নিঃসন্দেহে ভালো কিছু অফার করার চেষ্টা করছে, কিছু জায়গায় কমতি ছিল, যদি দাম কম থাকতো এই কমতিগুলো আমি বলতাম না, সত্যি কথা যেটা। পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার হইলে পরে হয়ে যেত আর কি। ক্যামেরা ফোন হিসেবে ক্যামেরাতে নতুন কিছু করার ট্রাই করছে, এটা থ্যাঙ্কস, মানে ওই যে আল্ট্রাওয়াইড দিছে এই জন্য থ্যাঙ্কস। আর বাকি থাকলো ডিজাইন, এটা যার যার পছন্দের উপরে থাকবে। আপনাদের সব কিছু মিলে ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।